আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব আবুল মনসুর আহমদের লেখা রিলিফ ওয়ার্ক। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি আবুল মনসুর আহমদের লেখা একটি বিখ্যাত গল্প, রিলিফ ওয়ার্ক। বন্যা সারা দেশ ভাসিয়া গিয়াছে, গ্রামকে গ্রাম ধৌধ করিতেছে। বিদীর্ণ জলরাশির কোথাও কোথাও ঘরের চাল ও বাঁশের ঝাড়ের ডগা জাগাইয়া লোকালয়ের অস্তিত্ব ঘোষণা করিতেছে। এই বিস্তীর্ণ জলরাশির মধ্যে মৃত্তিকার গৌরব ঘোষণা করিতেছে শুধু কোম্পানির উঁচু রেল সড়কে। এই লে সড়কই হইয়াছে বন্যা বিতাড়িত পল্লীবাসীর একমাত্র আশ্রয়স্থল। যারা রেল সড়কের মাটিতে জায়গা পায় নাই, তারা কলাগাছের ভেলা তৈরি করিয়া সপরিবারে সেই ভেলায় ভাসিতেছে। দুপাশের ২-১০খানা গ্রামের সমস্ত লোক আসিয়া এই সড়কের ওপর আশ্রয় লইয়াছে। রেল সড়কে তিল ধারণের স্থান নাই। মানুষ, পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া গা ঘেঁষাঘেঁষি করিয়া সড়কের ওপর ভিড় করিয়া নৈসর্গিক বিপদের সাম্য সাধনা ক্ষমতা ঘোষণা করিতেছে। যাহারা এতদিন দেশে উঁচু রেল স্থাপনের বিরোধিতা করিয়াছেন, যারা বলিয়াছিলেন উঁচু রেল লাইন প্রতিষ্ঠাই দেশে অকল্যাণের কারণ, তারা আজ নিজেদের নির্বুদ্ধিতা বুঝিতে পারিয়া দাঁতে আঙ্গুল কাটিতেছেন। বন্যা তো এদেশে হবেই, তার উপর যদি উঁচু রেল সড়কটাও না থাকে, তবে পোড়া দেশের লোক দাঁড়াইবে কোথায়? বন্যাপীড়িত দেশবাসীর দুঃখে দেশ হিতৈষী পরহিতব্রতী নেতাবৃন্দের হৃদয় হুঙ্কার ছাড়িয়া কাঁদিয়া উঠিয়াছে। কর্মীগণের দু চোখের পাতা আর কিছুতেই একত্র হইতে চাহিতেছে না। সংবাদপত্র সম্পাদকের কলমের ডগা ফাটিয়া রক্ত বাহির হইতেছে। দিকে দিকে রিলিফ কমিটি স্থাপিত হইতেছে। রিলিফ কমিটির রসিদ বই ছাপিতে গিয়া কম্পোজিট গণের ঘুম নষ্ট কাজে, আর প্রতিবেশীর ঘুম নষ্ট প্রেসের আওয়াজে। রিলিফ কমিটির কর্মীগণ গলায় হারমোনিয়াম ঝুলাইয়া দলে দলে মর্মান্তিক গান গাহিয়া চাঁদা তুলিতেছে। সে গানের মর্মান্তিকতায় গৃহলক্ষ্মীরা দোতলার বারান্দা হইতে হাতের বালা খুলিয়া কর্মীদের প্রসারিত ঝোলায় ছুড়িয়া মারিতেছেন। কর্মীরা দাত্রীদের জয়ধ্বনি করিতেছে। হামিদ চিরকালটা কেবল সংবাদপত্রে বন্যা দুর্ভিক্ষর বিবরণ পাঠ করিয়া কাটাইয়াছে। স্বচক্ষে সে কোনোদিনও তা দেখে নাই। এইবার স্বচক্ষে এই নৈসর্গিক বিপদের চেহারা দেখিয়া আর খানিকটা বা কর্মীদের গানের মর্মান্তিকতায় আকৃষ্ট হইয়া হৃদয় তাহার একেবারে গলিয়া গেল। সেদিন সে অফিসে বেতন পাইয়াছিল। পকেটে ১ মাসের বেতন ৪৩ টাকা ৩ পয়সা লইয়া গৃহে ফিরিতেছিল। মনেদার কিছুতেই মানিল না। চাঁদা আদায়কারীদের দলপতির হাতে সে ৩খানা ১০ টাকার নোট গুজিয়া দিল। দলপতি বিস্মিত হইয়া তাহার দিকে চাহিয়া নাম জিজ্ঞাসা করিলেন। সে নাম বলিল। তিনি ধন্যবাদের জয়ধ্বনি করিবার ইশারা করিলেন। হামিদের নাম সম্বলিত জয়ধ্বনি ৩ বার উচ্চারিত হইল। হামিদ নিজের নাম শুনিয়া লজ্জায় দ্রুত গতিতে বাসায় চলিয়া আসিল। পশ্চাতে নিজের নামে বিপুল জয়ধ্বনি হামিদের কানে বড়ই খারাপ লাগিতে লাগিল। পরদিন সকাল হইতে না হইতেই বাড়ির বাহিরে মোটরের আওয়াজ শুনিয়া হামিদ বাহিরে আসিল। দেখিল স্থানীয় কংগ্রেস কমিটির সভাপতি, বারের শ্রেষ্ঠ উকিল কয়েকজন সাঙ্গপাঙ্গ সহ হামিদের কুটির দ্বারে দাঁড়াইয়া। হামিদ সন্ত্রস্ত হইয়া পড়িল। বসিবার ভাঙা চেয়ার টানাটানি আরম্ভ করিল। নেতাজি বাধা দিয়া বলিলেন, ভদ্রতার কোনো প্রয়োজন নাই। দুস্থ উৎপীড়িত মহামানদের পক্ষ হইতে আপনি রিলিফ কমিটির ধন্যবাদ গ্রহণ করুন। এত বড় একটা অন্তঃকরণ লইয়া আপনি আর লুকাইয়া থাকিতে পারিবেন না। আপনি রিলিফ কমিটির একজন সদস্য নির্বাচিত হইয়াছেন। কমিটির মিটিংয়ে আপনি উপস্থিত থাকিলে আমরা গৌরব বোধ করিব। ভদ্রলোক একদমে এতগুলি কথা বলিয়া হামিদের হাত ধরিয়া একটা বিরাট রকমের ঝাঁকি দিয়া মোটরে উঠিয়া পড়িলেন। মোটরে বসিয়া আবার ২ হাত তুলিয়া হামিদকে নমস্কার করিলেন। মোটর ভো ভো করিয়া চলিয়া গেল। হামিদ স্তম্ভিতের মতো দাঁড়াইয়া রহিল। বিকালে অফিসে বসিয়া হামিদ রিলিফ কমিটির সভার নিমন্ত্রণ পাইল। জনসেবা মহৎ কার্যে সে জীবনে কোনোদিন যায় নাই। দেশ ও জনসেবক দিগকে চিরকাল দূর হইতে সে সারা অন্তঃকরণ দিয়া ভক্তি করিয়া আসিয়াছে।
আজ জীবনে প্রথম নিজেকে জনসেবকদের পবিত্র দলের একজন হইতে দেখিয়া সে একেবারে ম্রিয়মাণ হয়ে গেল। বন্ধুবান্ধব ও পরিচিত লোক এড়াইয়া অতি সাবধানে সন্তপর্ণে একরকম গা ঢাকা দিয়া হামিদ সভায় গেল। জেলার খ্যাতনামা নেতৃবৃন্দ ও দেশকর্মীগণের মধ্যে পড়িয়া সে লজ্জায় এতটুকু হইয়া গেল। সভায় যাহাদিগকে সে উপস্থিত দেখিল, প্রত্যহ ইহাদের নাম পাঠ করিয়া শ্রদ্ধায় কতবার ইহাদের উদ্দেশ্যে মাথা নোয়াইয়াছে। ইহাদের সঙ্গে এক সভায় বসিয়া দেশসেবার আলোচনায় যোগদান করিবে হামিদ। নিজেকে সে কিছুতেই অতখানি বড় করিয়া ভাবিতে পারিল না। হামিদকে সভাগৃহে প্রবেশ করিতে দেখিয়াই সভাপতি মহাশয় নানা প্রকার অতিশয়োক্তি সহকারে সমবেত নেতৃবৃন্দের কাছে হামিদের পরিচয় দিলেন। হামিদ মাথা নিচু করিয়া বসিয়া রহিল। সভায় অনেক আলোচনা হইল, বাগ্বিতণ্ডা হইল, মর্মস্পর্শী ভাষায় বন্যা পীড়িতদের দুরবস্থা বর্ণিত হইল। সেসব বক্তৃতায় ক্ষণে ক্ষণে হামিদের রোমাঞ্চিত হইল, কিন্তু সে স্তম্ভিত হইয়া বসিয়াই আলোচনায় যোগদানের সাহস তাহার হইল না। সব কথা সে শুনিলও না, বুঝিলও না। সভা শেষে সকলে তাহাকে কংগ্রাচুলেট করিতে লাগিলেন। অতি কষ্টে সে কংগ্রাচুলেশনের কারণ জানিল যে কয়েকটি কেন্দ্রের পরিদর্শনের ভার তার উপর দেওয়া হয়েছে। আর্তমানবতার সেবা কার্যের জন্য ছুটি চাওয়া মাত্র অফিসের বড় কর্তা হামিদের ছুটি মঞ্জুর করিলেন। জীবনে এই প্রথম আর্তমানবতার সেবা কার্যের জন্য পল্লী অঞ্চলের বন্যাপীড়িত ও দুর্ভিক্ষগ্রস্ত দেশবাসীর মধ্যে হামিদ ঝাঁপাইয়া পড়িল। আর্ত জনসেবায় অনভ্যস্ত সে প্রথম কয়েকদিন সেবা কার্যের পদ্ধতির সঙ্গে সে নিজেকে কিছুতেই মানাইয়া চলিতে পারিল না। সেবা কার্যকে সে যতটা কষ্টকর সুতরাং স্বর্গীয় মনে করিত, ততটা কোথায়ও দেখিল না বলিয়া প্রথম তার মনটা একটু কেমন কেমন করিতে লাগিল। মোটর লঞ্চে করিয়া জলে ভাসমান ভেলায় বাস করা অভুক্ত কঙ্কালসার কৃষকগণকে 2-4 সের চাউল দিয়ে আসিয়া রাত্রিবেলা তাম্বুর মধ্যে রাশি রাশি কম্বল বিছানা খাটিয়ার উপর শয়ন করিয়া অঘরে নিদ্রা যাইতে অথবা চা সিগারেট সহ রাত্রি জাগিয়া তাস পিটিতে হামিদের প্রথম প্রথম ভালো লাগিত না। কিন্তু সহকর্মীদের যুক্তি বলে কতকটা এবং নিজের অভিজ্ঞতায়ও কতকটা কয়েকদিনেই হামিদ বুঝিয়া উঠিল যে সেবা কার্যের মতো অমন কঠোর কর্তব্য সাধন করিতে গেলে কর্মীদের দেহ জুৎসই টেকসই রাখিবার জন্য ওসবের দরকার আছে। সে নিজে মানিয়া লইবার চেষ্টা করিতে লাগিল, পারিলও কতকটা। সে দেখিল রিলিফ ফান্ডের টাকায় 14 আনা কর্মীদের ভরণ পোষণে ব্যয় হইতেছে, বাকি 2 আনায় মাত্র সেবা কার্য চলিতেছে। তবু সেবা কার্যে আনারই সে ইহার প্রতিবাদে সাহসী হইল না, কারণ হয়তো বা এমন না হইলে সেবা কার্যই চলে না। হামিদ একদিন একটি কেন্দ্র প্রদর্শন করিতে গিয়াছে, দেখিল রিলিফ কমিটির তাম্বুর সামনে কাতার করিয়া 102 অর্ধনগ্ন পুরুষ স্ত্রী ছেলে বুড়ো বালক বালিকা টিকিট হাতে করিয়া বসিয়া আছে। অর্ধনগ্ন যুবতীরা ছেঁড়া ন্যাকড়ায় মুখ ও বুক ঢাকিয়া জড়সড় হইয়া মাটির সঙ্গে মিশিয়া আছে, তবু এক হাতে ঈষৎ উঁচু করিয়া টিকিট ধরিয়া আছে। কারণ রিলিফ অফিসারের নিয়ম করা সাহায্য প্রার্থীর সকলকেই উপস্থিত হইতে হইবে এবং টিকিট দেখাইয়া সাহায্য গ্রহণ করিতে হইবে। মেয়েদের কোলে অশান্ত শিশুগুলি ক্ষুধার তাড়নায় হাত পা ছুড়োছুড়ি করিয়া মাদের ছেঁড়া ন্যাকড়ায় বুক ঢাকিবার চেষ্টা বারবার ব্যর্থ করিয়া দিতেছে। হামিদের গা কাটা দিয়া উঠিল। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মীকে সে বলিল, ইহাদের বসাইয়া রাখিয়াছেন কেন? বিদায় করিয়া দিন না। হামিদের স্বরে একটু বিরক্তির ভাব ফুটিয়া উঠিল। কেন্দ্রকর্তা হামিদের বিরক্তিতে বিন্দু মাত্র বিচলিত না হইয়া বলিলেন, ইহাদের গণনা শেষ হয় নাই। কই হে নগেন, ইহাদের রেজিস্ট্রারিটা বাহির করো তো। নগেন্দ্র নামক কর্মীটি একটি রোল করা বাধাই করা বড় খাতা বাছিয়া বাহির করিয়া কাতারের সামনে গিয়া দাঁড়াইয়া উচ্চস্বরে নাম ডাকিতে লাগিল, আর কাতারের মধ্যে হাজির হাজির জবাব আসিতে লাগিল। কিছু কিছু মুশকিল হইতে লাগিল যুবতী স্ত্রীলোকদের লইয়া। তাহারা একেবারে কিছুতেই উচ্চস্বরে হাজির ঘোষণা করিতেছিল না। কয়েকবারের চেষ্টায় এবং উচ্চস্বরে চিৎকার না করিয়ে কিছুতেই সাহায্য দেওয়া হইবে না এই প্রকারের শাসানিতে হাজির ঘোষণা করিতে রাজি হইতেছিল। নাম ডাক শেষে উহাদের টিকিট চেক শুরু হইল। একজন কর্মী কাতারের এক মাথা হইতে লাল নীল পেন্সিল দিয়া টিকিটে দাগ দিয়া যাইতে লাগিল। আরেকজন তার পিছে পিছে পেট বুঝিয়া 1 ছটাক করিয়া চাউল বিতরণ করিয়া যাইতে লাগিল।
অধিকাংশ সাহায্য প্রার্থী আগ্রহ ভরে কাপড়ের আঁচল পাতিয়া নীরবে ভিক্ষা গ্রহণ করিতে লাগিল। মাত্র তুই একটা বেয়ারা লোক, এতে কি হবে বাবু বলিয়া গোলমাল করিতে উদ্যত হইল। কিন্তু কর্মীদের ধমক ও চোখ রাঙানিতে তাহারা চুপ করিয়া বিড়বিড় করিয়া কি বকিতে থাকিল। প্রায় অর্ধেক লোককে সাহায্য দেওয়া হইয়াছে। এমন সময় তাম্বুর সামনে একখানা নৌকা ভিড়িল। দুইজন ভদ্রলোক নৌকা হইতে নামিলেন। কেন্দ্রকর্তা, আসুন চক্রবর্তী মশাই, আসুন চৌধুরী সাহেব বলিয়া তাহাদিগকে অভ্যর্থনা করিয়া হামিদের নিকট আনিলেন এবং লোহার চেয়ারই বসিতে বলিলেন। তারপর তিনি হামিদের দিকে চাহিয়া বলিলেন, ইন্সপেক্টর সাহেব, এরা দুইজন রঘুনাথপুরের শ্রীযুক্ত যতীন্দ্রনাথ চক্রবর্তী ও শমশের আলী চৌধুরী। আহা, বন্যায় ভদ্রলোকদের যা অবস্থা হইয়াছে তার বলিবার নয়। গোলার ধান চাল সব বন্যায় ভাসাইয়া নিয়াছে। কই হে শরৎ, বাবুদের চাল ডালটা নৌকায় পৌঁছাইয়া দাও তো। যতীনবাবু ও চৌধুরী সাহেব ব্যস্ত হইয়া বললেন, না না, এরা দিয়ে আসিবে কেন, আমাদের সঙ্গেই লোক আছে। কই রে রামটহল, ইনাতুল্লাহকে সঙ্গে নিয়ে এখানে আয় তো। চৌকিদারি ইউনিফর্ম পরা লোক নৌকা হইতে ছালা ও ডালি লইয়া নামিয়া আসিল। এতক্ষণ সমবেত কৃষকগণের মধ্যে যাহারা চাউল বিতরণ করিতেছিল তাহারা সকলেই বিতরণ কার্য অর্ধসমাপ্ত রাখিয়া ত্রস্ত ব্যস্ত চাউল ডাউল মাপিয়া 2 বস্তা চাউল, 1 ডালি ডাউল, 1 ডালি লবণ, মরিচাদি দিয়া দুইজনকে বিদায় করিল। ভদ্রলোকদ্বয় উঠিয়া সকলকে ধন্যবাদ দিয়া হামিদকে নমস্কার ও আদাব দিয়া নৌকায় উঠিলেন। কেন্দ্রকর্তা বন্যায় উহাদের ক্ষতির পরিমাণ সবিস্তারে হামিদের নিকট বর্ণনা করিতেছিলেন। সেদিকে হামিদের কান ছিল না। সে স্তম্ভিতের মতো বসিয়া সম্মুখস্থ অর্ধনগ্ন নরকঙ্কালগুলির দিকে চাহিয়াছিল। তার অজ্ঞাতেই বোধহয় তার চক্ষে অশ্রু ঠেলিয়া উঠিতেছিল। অতি কষ্টে প্রকৃতিস্থ হইয়া হামিদ কঠোর ভাষায় কেন্দ্রকর্তাকে জিজ্ঞাসা করিল, এদের দুইজনকে কতজনের খোরাক দিলেন? কেন্দ্রকর্তা উৎসাহ ভরে বলিলেন, এদের বিরাট ফ্যামিলি। এতক্ষণ তো আমি আর বলিলাম কি আপনার কাছে, জোত জমি, বাড়িতে দালান কোঠা। বাধা দিয়া হামিদ বলিল, কই, ইহাদের তো টিকিট চেক করিলেন না? কেন্দ্রকর্তা বিস্মিত হইয়া বলিলেন, বলেন কি, ইহাদের মতো লোক কি আর ফাঁকি দিয়া অতিরিক্ত চাউল লইতে পারে? হামিদ রাগ সামলাইতে পারিল না। ঈষৎ ব্যঙ্গস্বরে বলিল, এই সমস্ত অভুক্ত কৃষক কি তবে ফাঁকি দিয়া অতিরিক্ত চাউল নেয়? কেন্দ্রকর্তা অভিক্ষের মাতব্বেরির স্বরে হাসিয়া বলিলেন, আপনি রাখেন না এদের বদমাইশের খবর। ইহারা হঠাৎ গোলমালে তাহাদের কথোপকথনে বাধা পড়িল। একটা বুড়ো লোক ও মধ্যবয়সী স্ত্রীলোককে কর্মীরা ধরিয়া টানাটানি করিয়া তাহাদের দিকে আনিবার চেষ্টা করিতেছিল। স্ত্রীলোকটার কাপড় ধরিয়া 3-4টে ন্যাংটা ছেলে মেয়ে পিছন হইতে তাহাকে টানিতেছিল এবং চিৎকার করিয়া কাঁদিতেছিল। ব্যাপারকে দেখিবার জন্য হামিদ আসন হইতে উঠিতেই কেন্দ্রকর্তা তাহার জামার কোণ ধরিয়া বলিলেন, আপনি বসুন না, এখানেই ওদের লইয়া আসিবে। হামিদ সবলে জামা ছাড়াইয়া লইয়া অগ্রসর হইল। হামিদ গিয়া দেখিল, বুড়াটাকে কর্মীরা 2-1 ঘাত চড়চাপড় মারিতেছে এবং মেয়ে লোকটার গলায় কাপড় লাগাইয়া টানাটানি করিতেছে। হামিদ কাছে যাইতেই উহারা হাউমাউ করিয়া কি বলিতে চাহিল। কর্মীরা ধমক দিয়া বলিল, বেশি গোলমাল করবি তো পুলিশে দিব। পুলিশের নাম শুনিয়া অপরাধীদ্বয় চুপ করিল। হামিদ সকলকে শান্ত হইতে বলিয়া গোলমালের কারণ জিজ্ঞাসা করিল। নগেন্দ্র নামক কর্মীটি তাহার দিকে অগ্রসর হইয়া বলিল, মিস্টার ইন্সপেক্টর, ইহারা অতিশয় বদমাইশ লোক। ইহারা টিকিটের পেন্সিলের দাগ মুছিয়া ফেলিয়া 2 বার চাউল লইয়াছি। হামিদ কঠোর দৃষ্টিতে অপরাধীদ্বয়কে বলিল, এ কথা সত্যি? উহারা মাথা হেট করিয়া রহিল, কোনো উত্তর দিল না। হামিদের বিষম রাগ হইল। কঠোরতর স্বরে চিৎকার করিয়া বলিল, কেন এমন অন্যায় কাজ করিলে উত্তর দাও। জবাবে হতভাগ্য ও হতভাগিনী ভয়ে কাঁপিতে কাঁপিতে যা বলিল তার সারমর্ম এই যে, তাহাদের এত পোষ্য এবং তাদের এত ক্ষুধা, যে চাউল তাদের দেওয়া হয় তাদের পেটের এক কোণাও ভরে না। তাই নিতান্ত নিরুপায় হইয়া তাহারা এই ফন্দি বাহির করিয়াছে। কেন্দ্রকর্তা বিজয় গৌরবে হামিদের দিকে চাহিয়া হাসিলেন এবং অপরাধীদের দিকে চাহিয়া মেঘক গর্জনে আদেশ করিলেন, এই অপরাধের শাস্তিস্বরূপ আগামী 2 দিন তোমাদিকে কি কোনো সাহায্য দেওয়া হইবে না। নগেন্দ্র অপরাধীদ্বয়ের টিকেটে কালো 2টি করিয়া দাগ দিয়া তাহাদের টিকিট ফিরাইয়া দিল। দণ্ডিত হতভাগ্যদ্বয় মাথা নিচু করিয়া
কম্পিত পদে চলিয়া গেল। অন্যান্য সাহায্য প্রার্থীরাও তাহাদিগকে উদ্দেশ্য করিয়া সমস্বরে অনেক টিটকারি দিল, কেহ কেহ অশ্রাব্য গালিগালাজও দিল। কৃষকদের এই নীচতায় হামিদ ব্যথিত হইল বটে, কিন্তু সেবাকার্যে চাষা ভদ্রলোক পার্থক্য করা হইতেছে, ইহাতেও সে খানিকটা মনপীড়া বোধ করিল। কেন্দ্রীয় সমিতিতে ইহার কোনো প্রতিকার করা যায় কিনা দেখিবার জন্য হামিদ একদিনের জন্য সদরে ফিরিয়া আসিল। সমিতির অফিসে গিয়া সে দেখিল নেতারা সভা করিতেছেন। হামিদকে দেখিয়া সকলে আহ্লাদ প্রকাশ করিলেন এবং সভা শেষে সেবাকার্যের বিবরণ শুনিবেন বলিলেন। হামিদ নীরবে সভাগৃহে বসিয়া সবার কার্য দেখিতে লাগিল এবং সভা শেষে নিজের বক্তব্য নিবেদন করিল। সভায় অন্যান্য প্রস্তাবের সঙ্গে এই একটি প্রস্তাবও সর্বসম্মতিক্রমে পাশ হইল যে মিডল ক্লাস ভদ্রলোকদের সাহায্য করিবার জন্য স্বতন্ত্র ফান্ড খোলা হোক এবং মিডল ক্লাস ভদ্রলোকদের নিকট প্রাপ্ত সমস্ত টাকা দুস্থ মিডল ক্লাস ভদ্রলোকদের সেবা কার্যের জন্য ইয়ারমার্ক করিয়া রাখা হোক। ইহার পর নিজের বক্তব্য সভার কাছে উপস্থিত করিবার প্রবৃত্তি আর হামিদের রহিল না। হামিদ সেই দিনই রিলিফের কেন্দ্রে চলিয়া গেল। পরদিন সকালে সমস্ত সাহায্য প্রার্থী যথারীতি কাতার করিয়া জমা হইল। কাতারের মধ্যে গতকল্যকার দণ্ডিত অপরাধীদ্বয়কেও দেখা গেল। কেন্দ্রকর্তার আদেশে উহাদিগকে গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দেওয়া হইল। হামিদের সুপারিশের উত্তরে কেন্দ্রকর্তা বলিলেন যে তিনি কোনো ক্রমেই ডিসিপ্লিন ভাঙিতে প্রস্তুত নহেন। দণ্ডিত অপরাধীদ্বয় ক্ষুধার্ত পুত্র কন্যাসহ চোখের পানি মুছিতে মুছিতে চলিয়া গেল। অন্যান্য সাহায্য প্রার্থী আগের দিনের মতো আর টিটকারি দিল না, বরঞ্চ সকলেই গোপনে গোপনে একটু আধটু সহানুভূতি দেখাইল এবং ভারাক্রান্ত মনে বিদায় হইল। তৃতীয় দিনও অপরাধীদ্বয় আসিয়া কাতারের মধ্যে লুকাইয়া রহিল, কিন্তু তাদের নির্বোধ ছেলেমেয়ের জন্য অধিকক্ষণ লুকাইয়া থাকিতে পারিল না, ধরা পড়িল। কর্মীরা তাহাদিগকে কিল ঘুষি দিয়া বাহির করিয়া দিল। অপর সাহায্য প্রার্থীদের অনেকে তাহাদের হইয়া অনুনয় বিনয় করিল, কেহ সুপারিশ করিল। কথাবার্তায় জানা গেল আগেকার দিন উহাদিগকে সাহায্য না দেওয়ায় অন্যান্য সকলের অসুবিধা হইয়াছে, কেননা অন্যান্য সকলে তাহাদের ভাগ হইতে কিছু কিছু দিয়া উহাদিগকে খাওয়াইয়াছে। অভুক্ত নাবালক শিশুকন্যাগুলিকে অনাহারে রাখিয়া তাহারাই বা পেটে ভাত দেয় কি করিয়া? ভিখারীদের এই দাতাগিরির জন্য কেন্দ্রকর্তা রাগে অগ্নিশর্মা হইলেন। উপস্থিত সমস্ত সাহায্য প্রার্থীকে মুখ ভ্যাংচিয়া গালি দিয়া তিনি বলিলেন, বেটারা, ভিক্ষার চাউল দিয়ে আবার দান ছত্র খুলিয়াছিস? চোরকে যারা সাহায্য করিয়াছে সে সব বেটা চোর, কোনো বেটাকে আজ আর সাহায্য দিব না। সেদিনকার বিতরণ বন্ধ হইয়া গেল। সমবেত সাহায্য প্রার্থীরা অনেক অনুনয় বিনয় করিল, কিন্তু কোনো ফল হইল না। কেন্দ্রকর্তা হামিদের অনুরোধেও তাহার সিদ্ধান্ত বদলাইতে রাজি হইলেন না। অবশেষে জনতার গলায় প্রতিবাদের ভাষা ফুটিয়া উঠিল। ভদ্রলোকদের খাতির করা হয়, গরিবের সামান্য অপরাধও মাফ করা হয় না, ইত্যাদি কথা জনতার মধ্য হইতে শোনা যাইতে লাগিল। কেন্দ্রকর্তার ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। জোরে চিৎকার করিয়া তিনি চাউলের বস্তা তাঁবুতে তুলিবার আদেশ দিলেন। হামিদকে কিছু বলিবার সুযোগ না দিয়া তিনি তাকে একরূপ জোর করিয়া তাঁবুর মধ্যে লইয়া গেলেন। কি কর্তব্য কিছু স্থির করিতে না পারিয়া হামিদও অগত্যা কেন্দ্রকর্তার সঙ্গে তাঁবুতে প্রবেশ করিয়া খাটিয়ায় শুইয়া পড়িল এবং ভাবিতে লাগিল। হামিদ ঘুমাইয়া পড়িয়াছিল। কেন্দ্রকর্তার হাঁকাহাঁকিতে ঘুম ভাঙিয়া গেল। আবার কিসের গণ্ডগোল জিজ্ঞাসা করিয়া জানিতে পারিল, সাহায্য না পাওয়ায় মাঝিরা আজ আর মাছ দিয়া যায় নাই, কাজী কর্মীদের জন্য আজ আলু ভর্তা আর ডাল ছাড়া কিছু রান্না করা হয় নাই। ইহাতেই কেন্দ্রকর্তার এই রাগারাগি ও হাঁকাহাঁকি। খাওয়ার আয়োজনও ভালো ছিল না, হামিদেরও ক্ষুধা ছিল না। কাজে বিশেষ কিছু না খাইয়াই হামিদ তাম্বুর বাহির হইয়া পল্লীতে প্রবেশ করিল। দেখিল অভুক্ত কৃষকেরা এক এক জায়গায় জটলা করিয়া কি পরামর্শ করিতেছে। হামিদকে দেখিয়াই সকলে ছত্রভঙ্গ হইয়া পড়িল। হামিদের অনেক ডাকাডাকিতেও কেহ সাড়া দিল না। মনটা তাহার অত্যন্ত খারাপ ছিল। এদিকে ওদিকে ঘুরিয়া সন্ধ্যায় তাম্বুতে ফিরিয়া দেখিল কর্মীরা আন্ডা রুটি ও চা লইয়া মাতিয়া গিয়াছে। হামিদ নিঃশব্দে নিজের বিছানায় গিয়া শুইয়া পড়িল। অল্পক্ষণের মধ্যেই সে ঘুমাইয়া পড়িল। হঠাৎ কোলাহলে হামিদের ঘুম ভাঙিয়া গেল। চোর, ডাকাত ইত্যাদি চেঁচাচেঁচি ও কান্নাকাটি তার কানে গেল। সে ধর্মর করিয়া উঠিল। প্রায় সকলেরই কাছে রিলিফ কমিটির টাকায় কেনা এক একটা এভার রেডি ব্যাটারি সহ গ্রিনউইচ টর্চ লাইট ছিল।
হামিদকেও একটা দেওয়া হইয়াছিল। টর্চ লাইটের আলো ফেলিয়া তাম্বু ও তাহার চতুর্দিক আলোকিত করা হইল। দেখা গেল 10-15 জন অর্ধনগ্ন লোক এক এক বস্তা চাউল মাথায় লইয়া যথাশক্তি দ্রুত গতিতে এদিক ওদিক পলাইতেছি। কর্মীরা ছিল কংগ্রেসের ড্রিল করা ভলান্টিয়ার, তাদের অনেকে আবার ডনগির, কুস্তিগির ও জুজুৎসুবিদ। পক্ষান্তরে পাড়াগাঁয়ের এই চোরেরা ছিল অনেক দিনের ক্ষুধিত ও সুতরাং দুর্বল। তারপর চাউলের বস্তা তাদের মাথায় ছিল, কাজেই অল্পক্ষণেই তাদের অনেকেই ধরা পড়িল। রাত্রেই থানায় খবর দেওয়া হইল। দারোগা সাহেব একপাল পুলিশসহ অকলস্থলে হাজির হইলেন। ধৃত আসামিদিগকে আচ্ছা করিয়া সাপ মারা মার দিলেন। মারের চোটে পলায়িত চোরদেরও নাম বাহির হইল। সূর্যোদয়ের পূর্বেই মধুপুর গ্রামের শতাধিক ছেলেবুড়াকে হাত করা পরা অবস্থায় রিলিফ কমিটির তাম্বুর সম্মুখে জমা করা হইল। দারোগা সাহেব সাড়ম্বরে হামিদদের সকলের জবানবন্দি গ্রহণ করিলেন। জবানবন্দি শেষ করিয়া একপাল অভুক্ত অর্ধনগ্ন নরকঙ্কালকে ভেড়ার পালের মতো খেদাইয়া থানার দিকে লইয়া গেলেন। বিচারে শতাধিক লোকের কারাদণ্ডের আদেশ হইল। রিলিফ কার্যের ন্যায় পবিত্র ধর্মকার্যে বাধা দানকারী এই সমস্ত নরপিশাচের বিচার দেখিবার জন্য অনেক গণ্যমান্য ব্যক্তি, রিলিফ কমিটির সমস্ত মাতব্বর সদস্য ও একাধিক ভলান্টিয়ার আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। হাকিমের রায় হওয়া মাত্র তাহারা সমস্বরে জয়ধ্বনি করিয়া উঠিলেন, জয় রিলিফ কমিটির কি জয়। সমবেত দর্শক মণ্ডলীর প্রায় সকলেই ভদ্রলোক, কাজেই এই নরপিশাচের নীচতায় সকলেই ছি ছি করিতে লাগিল। দণ্ডিত নরপিশাচেরা পুলিশের ব্যাটনের মুখে অথবদনে জেলে চলিয়া গেল। সেই দিনই হামিদ রিলিফ কমিটির সদস্য পদে ইস্তফা দিয়া অফিসের কাজে যোগদান করিল।